করব। সো আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলোতে আমি আশা রাখবো হচ্ছে প্রতিটা বিষয় তোমাদের কাছে সহজবোধ্য হচ্ছে যারা আমাদের নিয়মিত শিক্ষার্থী। সো আজকে আমরা যে বিষয়টা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে মূলধন গঠন। এই বিষয়টা তোমরা কিন্তু এর আগেও আমার কাছ থেকে আমি যখন এই বিষয়টা মূলধন সম্পর্কে আলোচনা করেছি তখন কিন্তু এই বিষয়গুলো এর আগেও আলোচনা করেছি। আজকে আরেকটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে মূলধন গঠন নিয়ে। সাধারণত আমি একটু এই বিষয়টি একটু তোমাদের সামনে আলোচনা করি। দেখো মূলধন গঠন কি, যেই প্রক্রিয়ার মাধ্যমে মূলধনের বৃদ্ধি ঘটানো হয় তাকেও বলা হয় মূলধন গঠন। মানে যেই প্রক্রিয়ার মাধ্যমে মূলধনের বৃদ্ধি ঘটানো সম্ভব, মানে মূলধন বাড়ানো সম্ভব, তাকে বলা হচ্ছে মূলধন গঠন। অন্যভাবে বলা যায় যেই প্রক্রিয়ার মাধ্যমে মুদ্রা সঞ্চয়, মুদ্রা কি করবে, সঞ্চয় করবে, সঞ্চিত অর্থ সংগ্রহ এবং এর বিনিয়োগ ঘটে তাকে অর্থনীতি কি বলা হয়, মূলধন গঠন বলে। তার মানে যেই প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে মুদ্রা সঞ্চয় করবে, সঞ্চিত অর্থ সংগ্রহ করবে এবং সেই অর্থ বিনিয়োগ ঘটানো সম্ভব হয় তাকে অর্থনীতির ভাষায় মূলধন গঠন বলে। সঞ্চয় হতে মূলধনের জন্য, তাহলে এটা কিন্তু আমরা জানি যে মনে করো আমি তুমি আয় করি, মানে আয় করার পরে আয় থেকে বুক ব্যয়টা বাদ দিলে বাকি অংশটা আমরা ভবিষ্যতে সঞ্চয় করি। আর সঞ্চয় কেন করি, ভবিষ্যতে মূলধন গঠনের জন্য। আর মূলধন কেন গঠন করতে হয়, বিনিয়োগ করার জন্য। তার মানে একটার সাথে একটা সম্পৃক্ত বিষয় আর কি, মানে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় খুবই সম্পৃক্ত। আচ্ছা, মানুষ তার কর্মজীবনে যা আয় করে তার সম্পূর্ণ ব্যয় না করে সামান্য কিছু সঞ্চয় করে, মানে পুরোটা কিন্তু ব্যয় করে না। এটা কিন্তু আমি নমতায় সামগ্রিক আয় ব্যয় এমপিসি, মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, ওখানে কিন্তু আলোচনা করেছি মানুষ আয় করলে কতটুকু সঞ্চয় করে, কতটুকু বুক করে। আচ্ছা, এই সঞ্চয়ের উপরে মূলধন কি করে, নির্ভর করে। এই সঞ্চয়কৃত অংশ থেকে যেই পরিমাণ মুদ্রা উৎপাদন কাজে বিনিয়োগ করা হয় তাই মূলধন গঠন নামে পরিচিত। তাহলে সঞ্চয়কৃত অংশ থেকে যে পরিমাণ মুদ্রা উৎপাদন কাজে বিনিয়োগ করা হয় তাই কি মূলধন গঠন। আশা করি এই মূলধন গঠনের বিষয়টা একটু থিওরিটিক্যাল হলেও কনসেপ্টটা বুঝতে তোমাদের সহজ হবে, খুব বেশি কঠিন মনে হবে না। একটু মনোযোগী হতে হবে অবশ্যই বিষয়টা বোঝার ক্ষেত্রে। আমরা একটু আরেকটু সামনে আগাই, দেখি আর কয়েকজন অর্থনীতিবিদের ডেফিনেশনটা দেখে আসি। দেখো অর্থনীতিবিদ আর এফ বেনহাম, আর এফ বেনহাম, বেনহামের মতে উনি মূলধন গঠনের একটা সহজ ডেফিনেশন দিয়েছে, সেটা একটু দেখে আসি। দেখো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সমাজ, মানে কোনো নির্দিষ্ট সময়ে কোনো সমাজ তার মূলধনের যেই পরিমাণ বৃদ্ধি সাধন করে তাকে উক্ত সময়ের মূলধন গঠন বলা হয়। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে কোনো সমাজ তার মূলধনের যেই পরিমাণ বৃদ্ধি সাধন করে তাকে উক্ত সময়ের মূলধন গঠন বলা হয়। তাহলে মূলধন গঠনটা এটা কার মতে পাচ্ছে আমরা, সেটা হচ্ছে বেনহামের মতে। আমরা কিন্তু আরো কিছু ডেফিনেশন দেখব, এগুলো তোমাদের এমসিকিউতে আসে, জ্ঞানমূলক প্রশ্নে আসে যে এই ডেফিনেশনটা কার, ওই ডেফিনেশনটা কার, তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো আরেকজন অর্থনীতিবিদের ডেফিনেশন আমরা পাচ্ছি অধ্যাপক র্যাগনার নাক্স। এখানে কিন্তু র্যাগনার ফ্রিশ একজন, তোমরা তো জানো র্যাগনার ফ্রিশকে, ওই যে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কি আসলে যেটা মাথায় রাখবে, এটা হচ্ছে র্যাগনার নাক্স, পার্থক্য আছে কিন্তু। আচ্ছা, কোনো দেশ তার বর্তমান উৎপাদনশীল ক্ষমতার সম্পূর্ণটা বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে ওই ক্ষমতার একটি অংশ মূলধন সামগ্রীর উৎপাদন কাজে নিয়োগ করলে তাকে মূলধন গঠন বলা হয়। তার মানে বর্তমান মূলধনের সম্পূর্ণটা সে কি না করে, তোমার হচ্ছে ভোগের জন্য ব্যবহার না করে কিছু অংশ যদি উৎপাদনের জন্য কাজে লাগায় তখন তাকে আমরা বলবো হচ্ছে মূলধন গঠন, মানে মূলধনকে সমৃদ্ধ করা। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি মূলধনটা আসলে কি বোঝাচ্ছে ওনারা। দেখো তুমি এই বিষয়টা বুঝতে আসলে অনেক কিছু বোঝা তোমার জন্য সহজ হবে। মনে করো তুমি মনে করো আয় করো হচ্ছে 1 লাখ টাকা, মান্থলি তোমার ইনকাম হচ্ছে কত, তোমার হচ্ছে 1 লাখ টাকা, এটা তোমার মান্থলি ইনকাম। এখন এই টাকার তুমি মনে করো একটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, ধরে নিলাম হচ্ছে তুমি বিদেশি যারা আর কি 1 লাখ টাকা ইনকাম করলো 90%, তোমার হচ্ছে 90,000 টাকা সঞ্চয় করবে, মানে 10,000 টাকা খরচ করবো আর কি। এটা এক্সেপশনাল, বিদেশিরা করে কিন্তু, সোনার বাংলার কথা বলি নাই আমি বিদেশিদের কথা বলছি, ওই যে এমপিএসসি মান অনুসারে। আচ্ছা, উন্নত রাষ্ট্রের মানুষজন আর কি সঞ্চয় করে। তাহলে এই যে সঞ্চয় ধরে নিলাম হচ্ছে এটা 12 মাস সঞ্চয় করলে, 12 মাস সঞ্চয় করলে কিন্তু একটা হিউজ টাকা জমে যায়। তাহলে 9 এর সাথে 2 গুণ করলে কত হয়, 18।
9 একে 9, তাহলে হচ্ছে কত 10, তার মানে 1,08,000 টাকা মোটামুটি জমে গেছে। ঠিক আছে, 1 লাখ কত, 1 লাখ না তো 10 লাখ হবে যে, তোমার হচ্ছে 10,80,000 টাকার মোটামুটি একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট জমে গেছে, তাহলে একটা বিশাল অ্যামাউন্ট জমে গেছে। এখন এই টাকা দিয়ে তুমি মনে করো তুমি একটা গাড়ি নিবা, এটা কি নিবা, একটা গাড়ি নিবা। এই যে একটা গাড়ি নিয়েছো, এই গাড়িটা তোমার যখন গাড়িটা নিয়েছো, এই গাড়িটা কিন্তু তোমার হয় যেখান থেকে নিয়েছো সেই শোরুমে গাড়িটা থাকবে, নাহলে তোমাদের বাসার পার্কিংয়ে গাড়িটা থাকবে। এটাকে তখন আমরা বলবো হচ্ছে এই গাড়িটাকে মূলধন বলবো। তাহলে একটু কথাটা শোনো, তুমি সঞ্চয় করেছো কত, মান্থলি হচ্ছে 90,000, 12 মাসে 10,80,000 টাকা তুমি সঞ্চয় করেছো। এই সঞ্চয়ের টাকা দিয়ে তুমি যদি একটা গাড়ি ক্রয় করো, তাকে আমরা মূলধন বলবো। আর এই গাড়ি থেকে যখন উৎপাদন সম্ভব হবে, উৎপাদন মানে এই গাড়ি যখন রাস্তায় চলাচল করবে, তখন অর্থনীতির ভাষায় তাকে বলা হয় বিনিয়োগ। আশা করি এই 3টা বিষয় তুমি সহজে বুঝে গেছো। দেখো, আয় মানে তুমি যেটা আয় করো, সঞ্চয় মানে যেটা তুমি জমা রাখো, মূলধন মানে ওই সঞ্চয়ের অর্থটা ভাঙিয়ে কোনো কিছু করতে যাওয়া, এটা হচ্ছে মূলধন। আর সেই মূলধন দিয়ে তুমি এটা মনে করো মূলধন, সেই মূলধন মানে সেই গাড়িটা যদি রাস্তায় চলে, অন্য কারো অর্থ উপার্জনের সুযোগ হবে, ড্রাইভার চালাবে, তাহলে এটাকে আমরা কি বলবো, বিনিয়োগ বলবো। তাহলে এটাকে আমরা কি বলবো, বিনিয়োগ বলবো। তাহলে অলসভাবে পড়ে থাকা এটা কিন্তু মূলধন, আর বিনিয়োগ কিন্তু অলসভাবে পড়ে থাকে না। বিনিয়োগ হচ্ছে প্রকৃত অর্থে কি হয়, মানে কাজে লাগানো সম্ভব হয়, বিনিয়োগকে প্রকৃত অর্থে কাজে লাগানো সম্ভব হয়। তাহলে আমরা একটু দেখি যে কাজেই কোনো নির্দিষ্ট দেশে, ওই যে মূলধন গঠনের ডেফিনেশন, কোনো নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রকৃত মূলধন দ্রব্যের মজুদ বৃদ্ধি করাকে মূলধন গঠন বা মূলধন সৃষ্টি বলা হয়। অন্যভাবে যন্ত্রপাতি, কাঁচামাল, কলকারখানা, সামগ্রিক বিদ্যুৎ, পরিবহন দ্রব্য, রাস্তাঘাট, তারপর হচ্ছে বাঁধ প্রভৃতি মূলধন দ্রব্য বেশি পরিমাণ তৈরি করাকে মূলধন গঠন বলে। দেশের মানুষের সঞ্চিত অর্থ সংগ্রহ করে মূলধন দ্রব্য উৎপাদনে বিনিয়োগ করলে মূলধন সৃষ্টি হয়। কেবল সঞ্চয় বৃদ্ধি পেলেই মূলধন গঠন হয় না। শুধুমাত্র সঞ্চয় বাড়লে তাকে আমরা কিন্তু মূলধন গঠন বলতে পারি না। মানে সঞ্চয় বাড়ানো, দেখো সঞ্চয়ের পরিমাণটা বাড়ানো, কি বাড়ানো, সঞ্চয়ের পরিমাণ বাড়ানো, এটাকে কিন্তু আমরা মূলধন বলতে পারবো না। বরঞ্চ সেই সঞ্চয় যদি আমরা কাঙ্ক্ষিতভাবে ব্যবহার করতে পারি, তখন তাকে আমরা কি বলতে পারবো, মূলধন গঠন বলতে পারবো। মূলধন গঠনের উপায় দেখো, অর্থনীতিতে মূলধন শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। মূলধন গঠন বিভিন্ন প্রক্রিয়া হয়ে থাকে। তাহলে মূলধন আমি কিভাবে গঠন করতে পারবো সেই বিষয়টা একটু দেখে আসি। দেখো, মূলধন গঠন প্রধানত 3টি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে মূলধন গঠন করার জন্য কয়টি বিষয়ের উপর নির্ভর করে, 3টা বিষয়ের উপর। এই 3টা কিন্তু আমরা বিস্তারিত জানবো। 1 নাম্বার, সঞ্চয়ের সামর্থ্য। আমি মনে করো যা আয় করি, তোমার আব্বু যা আয় করে, বা অন্য একজন তোমার যত আয় করে, তাহলে উনি আয়ের পরে বুক করার, মানে আয় করার ফলে উনি বুক করবে, বুকের যে অংশটা উনি মানে বুক করার ফলে বাকি যে অবশিষ্ট যে অংশ থাকবে সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। এখন সঞ্চয়ের সামর্থ্য আছে কিনা সেটা আগে দেখতে হবে। তাহলে এই মূলধন গঠনের জন্য মনে করো একজন মানুষ আয় করে তোমার হচ্ছে 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা আয় করে উনি কিন্তু পুরোটাই অনেক সময় হয় ব্যয় হয়ে যায়, তাহলে ওনার কিন্তু সঞ্চয়ের সামর্থ্য নেই। তাহলে সঞ্চয়ের সামর্থ্য থাকতে হবে, এটি কিন্তু 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। শুধু সামর্থ্য থাকলে হবে না, ইচ্ছাও থাকতে হবে। কি থাকতে হবে, ইচ্ছাও থাকতে হবে, যে তুমি সঞ্চয় করতে চাচ্ছ, আর সঞ্চয় করার জন্য তুমি ব্যয় হবা, অপব্যয় করবা না, এই বিষয়গুলো তোমার মধ্যে থাকবে। বিনিয়োগের সুবিধা, এবং তুমি যে সঞ্চয় করবা সেই অর্থ কোনো একটা খাতে বিনিয়োগ করার মতো ওই রকম একটা অনুকূল পরিবেশ থাকবে, তখন কিন্তু কি হবে, একজন মানুষ মূলধন গঠন করতে চায়। তাই মূলধন গঠন কয়টি বিষয়ের উপর নির্ভর করে, 3টি বিষয়ের উপর। 1 নম্বর হচ্ছে সামর্থ্যের উপর, 2 নম্বর হচ্ছে ইচ্ছার উপর, 3 নম্বর হচ্ছে বিনিয়োগ পরিবেশের উপর। একটা মজার বিষয় আছে, দেখো আমরা বলেছিলাম চাহিদার শর্ত কয়টি, চাহিদার শর্ত হচ্ছে 3টি। তাহলে একই রকম মূলধন গঠনের শর্ত কয়টি, মূলধন গঠনের শর্ত কয়টি, 3টি। তাহলে মূলধন গঠনের শর্ত কয়টি, 3টি। তাহলে আর চাহিদার শর্ত কয়টি, তাও 3টি। আশা করি এই বিষয়টা একটু মনে রাখতে পারবা। এখন এখানে একটু আমি তোমাদেরকে একটা বিষয় একটু ব্যাখ্যা করব, আর যে বিষয়গুলো তোমাদের দরকার হবে। কারণ এখানে দেখো টোটাল 3টা পয়েন্ট, তো সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা, বিনিয়োগের সুবিধা। দেখো সঞ্চয়ের সামর্থ্য, ঠিক আছে, সঞ্চয়ের ইচ্ছা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, মানে সঞ্চয়ের ইচ্ছাও একটা বিষয়ের উপর নির্ভর করে না, অনেকগুলো বিষয়ের উপর সঞ্চয়ের ইচ্ছা নির্ভর করে। আর বিনিয়োগ সুবিধা, বিনিয়োগ সুবিধা কিসের উপর নির্ভর করে, দেখো এখানে আমি একটা টোটাল একটা তালিকা দিলাম, বিনিয়োগ সুবিধা কোন কোন বিষয়ের উপর কি করে তোমার হচ্ছে নির্ভর করে। 1 নম্বর দেখো, 1 নম্বর হচ্ছে কি, তোমার হচ্ছে কি, দেখো 1 নম্বর হচ্ছে
দূরদৃষ্টি দেওয়া। কি দেওয়া? মানে দূরদৃষ্টি। দেখো, বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যদি দেখি যে বিনিয়োগ করার জন্য একটা সুন্দর অনুকূল পরিবেশ আছে, বিনিয়োগ করতে চায় মানুষ, তখন কিন্তু সবাই কি করবে? বিনিয়োগ করবে। ২ নম্বর হচ্ছে উচ্চাভিলাষী। উচ্চাভিলাষী, দেখো, উচ্চাভিলাষী, তুমি যদি বিনিয়োগ করার একটা সুন্দর পরিবেশ পাও এবং তুমি চাইবা হচ্ছে কি এখন যে তোমার জীবনযাত্রার মান সেটা থেকে আরো উন্নত করতে, আরো সমৃদ্ধ করতে, আরো নিজেকে এগিয়ে নিতে, তাহলে উচ্চাভিলাষী হবা। এটা হচ্ছে পারিবারিক স্নেহ মমতার উপরে কি নির্ভর করে? তোমার হচ্ছে বিনিয়োগ সুবিধাটাও কি করবে? নির্ভর করবে মানে পারিবারিক স্নেহ মমতার উপরে। তারপর হচ্ছে জানমালের নিরাপত্তা। যদি জানমালের নিরাপত্তা থাকে তখন বিনিয়োগ করার জন্য উৎসাহিত হবা। তারপর হচ্ছে কার্পণ্য, মানে কার্পণ্য মানে হচ্ছে কার্পণ্য না করা, কার্পণ্য করা না, কার্পণ্য হচ্ছে না করা। এরপর হচ্ছে সুদের হার। আমরা জানি কোনো একটা ক্ষেত্রে যদি সুদের হার বাড়ে, যদি কোনো ক্ষেত্রে কি বাড়ে, তোমার হচ্ছে সুদের হার বাড়ে। কিসের হার? এই যে সুদের হার যদি বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা বিনিয়োগে কি হই? আরো বেশি উৎসাহিত হই। মানে সুদের হার বাড়লে আমরা কিন্তু বিনিয়োগে কি হই? আরো উৎসাহী হই, মানে সুদের হারের পরিমাণটা বাড়লে। এরপর হচ্ছে করের ব্যবস্থা, মানে করের ব্যবস্থার উপর নির্ভর করে। তারপর হচ্ছে শিক্ষার হারের উপর বিনিয়োগ নির্ভর করে। তার মানে আমরা বিনিয়োগ কিসের উপর নির্ভর করে একটু খেয়াল করো। আমরা অনেকগুলো পয়েন্ট পাচ্ছি যে বিষয়গুলোর উপর কি নির্ভর করে? বিনিয়োগ সুবিধা নির্ভর করে। তাহলে বিনিয়োগ সুবিধার উপরে এই বিষয়গুলো নির্ভর করে। সো আমরা এই পার্টের মধ্যে আমরা মূলধন গঠন সম্পর্কে জেনেছি। আর মূলধন গঠনের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরাও বুঝতে পেরেছো। এগুলো একটু তাত্ত্বিক বিষয়, মানে থিওরিটিক্যাল বিষয়, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আর এগুলো সচেতনতার সহিত পড়তে হবে। তাহলে তোমার বিষয়টা আরো স্বচ্ছ একটা পরিষ্কার ধারণা তোমার মধ্যে জন্মাবে। আশা করি এই বিষয়গুলো তুমি ভালো মতো বুঝতে পারবা। সো আমাদের